ওনার পাঙ্খা গজাইছে ইন্ডিয়ার সচিব নিয়ম বহির্ভূতভাবে ক্যান্টনমেন্টে যাইয়া যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে খালেদা জিয়ার সাথে গেছে দেখা করতে। আমি যে প্রথম থেকে বলে আসতেছি যে এই ওয়াকার এটা ইন্ডিয়ান মাল, যখন বলেছি সিসির মতো একটা প্রো ইন্ডিয়ান সরকার বসাইতে চায় তখন সবাই আরে রে করে উঠছিল, এমন ভাব সবাই তখন ওয়াকার লীগ হয়ে উঠছিল, নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার। এখন বুঝেছেন তো উঠতে কি কই বান্ধা আছে, যারা তখন সিক্কর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিশ পিটিশ, তার জবাব আছে নাই। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতির ইস্যুগুলো শেপ নিবে, আমি কয়ে রাখলাম লিখে রাখেন। এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা, ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা। কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকার রে, আসেন সেটা একটু বুঝে দেখি। কি দিছে এটা বলা মুশকিল, এটা ওয়াকার আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে, তবে আমরা অনুমান করতে পারি। এক নাম্বার, নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয়, কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী। দুই নাম্বার, আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয়। তিন নাম্বার, জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয়। চার নাম্বার, এইসব কিছুর জন্য যেন ৭২-এর সংবিধান সমুন্নত থাকে। ৫ নাম্বার, নির্বাচন যেন দ্রুত হয়। নির্বাচন দ্রুত না হইলে বিএনপির খবর আছে ধানের শীষের কেউ চিনবে না, চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড। যাই হোক, এমনিতে বিএনপি আমার উপরে বিলা, আরো বিলা হোক সেটা চাই না। তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না। এবার বুঝেছেন তো কাটটিকি কই বান্দা, ইন্ডিয়া মারিচ্ছে উটি থেকে আর লাশ পড়িচ্ছে ইটি। ওয়াগার সাহেব ক্যাঙ্কা জাতির ত্রাণ করতে, এবার বুঝেছেন তো, বুঝছাও। এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি। ৭২-এর সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি, এটা রাখাই লাগবি। একটা রিল দেখেছিলাম ফেসবুকে, গুটাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মাইয়া নিয়ে আসছে, তো কইছে যে এটা আমার বউ, তো মা কইছে কি আছে এর মধ্যে, তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে। দেখেন ওমা মা, হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি, এইটা তোমার বৌমা। এই মেয়ে হবে আমার বাড়ির বউ? কি আছে এই মেয়ের মধ্যে? ওর মধ্যে তোমার নাতি আছে। ইনকা ওই ৭২-এর সংবিধানের মধ্যে কি আছে দেখি, কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকাইছে এর মধ্যে, হাঙ্গারে দেখা দরকার, তাই না? আসেন দেখি। বিএনপি ৭২-এর সংবিধান থাকুক, এটা তো চায়, তাই না? তো মির্জা আব্বাস কইছে যে উনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। তো মানে দেখি আব্বাস ভাই, উনি আবার কইছে কি, আমি পড়ে দেখলাম অনেক মন দিয়া, ভুল কইছে নাকি? কইছে যে আমি ৭২ সালের সংবিধানের সমর্থক নই, আমি ৭১ সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। মানে কি, বাংলাটাও তো ঠিক মতো কই ব্যাপারের নাই। মানে দেখি আব্বাস ভাই, ৭১ সালের সংবিধান কোনটা? আওলায় গেলে হবে, এখন ক্ষমতা নাই যেতে যেতে। আর কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধান, ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। তো আব্বাস ভাই, কি খারাপ জিনিস আছে সংবিধানে? আপনি তো কইছেন যদি থাকে, তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন, কি বাতিল করবেন সেটা বলেন। আমরা তো মনে করি ১ মণ সংবিধান, দুধের মধ্যে ১ ফোঁটা সোনা পড়েছে, পুরাটাই নষ্ট। তা আপনি বাদ দিবেন কি? পুরোটাই তো নষ্ট। একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে। বলছেন কখনো? বলেন নাই। ওইটুকু কাজ তো করবেন না। ওই কাজ করার না আছে হ্যাডম, না আছে ইচ্ছা। সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি? নাই তো। তাই আপনারা এটা বদলাবেন না। অবশ্য ক্ষমতা গেলে বদলানোর মতো সংখ্যাগরিষ্ঠতা আপনাদের থাকবে না, লিখে রাখেন, কয়ে দিলাম আজকে। না না, আমাদের বদ্ধ না আর কি, আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করিচ্ছেন যে আপনাদের ভোট কমে। আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের। না বললে নির্বাচনে যাইতে পারবেন না। নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন, তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই। না, ওই দিন বাগে খাইছে। কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবনি, দেখাই দিমুনি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে। খুব মনে করেন যে মার্কা দেখে চাপ্পা দিবে, ওই দিন গেছে। আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে। আবার রিজি ভাই কইছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা। উনি কাইন্ডে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন। শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। খন্দকার মোস্তাক নামিয়েছিলেন
জিয়াউর রহমান তুলেছিলেন। ইতিহাস আপনার নির্ধারণ করবে, বিচার করবে। তো সেই বিচারের ভার থাকলো, জনগণ বিচার করবে। কিন্তু আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের প্রচার দেব না। এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয়নি। তো বাঘের পিছে যেমন ফেউ থাকে না, তেমনি বাংলাদেশের সরকারি দলের পিছে একটা গৃহপালিত বিরোধী দল থাকে। এটা এরশাদ শুরু করেছিল। এরশাদের ছিল আসাম রব, হাসিনার ছিল জাতীয় পার্টি, আর ক্ষমতায় যাইতে না যাইতে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি, নূর সাকি এদেরকে দিয়া। এদের নমিনেশন আগেই কনফার্ম করেছে। দেখেন, নিজের দলের নমিনেশনের খবর নাই, ওই জোট সঙ্গীর নমিনেশন কনফার্ম করেছে 6 নেতার। হ্যাঁ, তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা 72-এর সংবিধান বাতিল চায় না। বাকিরাও কবে একটু ওয়েট করেন, এই 6 ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত হওয়ার চান্স আছে। কলে আমি কয়ে দিলাম, এখনই কয়ে দিলাম, বুঝছাও। আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট, বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না, ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে, তাহলে এই 6 জনের এমপি হওয়ার কায়েসের কলে চারা। যাই হোক, আজকে আমার আলাপ বাংলাদেশের সংবিধান নিয়ে। ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে। আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে, কি ঢুকে রাখিছে। 1956 সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল। সেইখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ, সেগুলো 72-এর সংবিধানে ঢুকে দিছে। কেন আওয়ামী লীগ তখন সমালোচনা করেছিল কেন? কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আইয়ুব খানকে সামনে রেখে। আইয়ুব খান যেন একটা এক নায়ক হয়ে উঠতে পারে, সেটা সবকিছু ওই শাসনতন্ত্রে ছিল পাকিস্তানের। তো পরে যখন বাংলাদেশ এলো, তখন যে থাকবে ক্ষমতায়, সে যেন এক নায়ক হয়ে উঠতে পারে, সেজন্য যা যা কিছু ছিল আইয়ুব খান ঢুকাইছিল, সবকিছু ঢুকাইছে। পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আইয়ুব খানকে, বাংলাদেশের এই 72-এর সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে 300টা সিট থেকে, কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, মতামত দিতে পারে না? দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায়। মানে হাসিনা যেটা চাইবে, বা সংসদের নেতা যেটা চাইবে, বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে, সেখানে এমপিদের ভোট দিতে হবে। তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি, তাই না? দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে, তাহলে আলাদা আলাদা ভোট করার তো দরকার নাই। 300 জন আলাদা লোকের তো দরকার নেই, একজন থাকলেই হয়তো, তাই না? এই সংবিধানে মিশামিশি মেলা কথা লেখা আছে, কথা দিয়ে ভরে রেখেছে আর কি। লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। বাপরে, তার মানে আমি আপনি জনগণ, তা আমি আপনি মালিক তো, তাই না? হ্যাঁ, লিখেছে কি? লিখেছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়া কিন্তু শেষ না, এরপরে বাক্যটা একটা সেমিকলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হইবে। তাহলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হইতেছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা, এটা কাদের, কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে? এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে ও কর্তৃত্বে কার্যকর হবে। তার মানে কি? তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে, বুঝছেন? এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী। আপনি মালিক, কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী। মানে বুঝেছেন তো, মালিক আপনি, কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী। তো এই কাগজের মালিক হওয়া কাম কি, লাভ কি? বাড়ির মালিক আপনি, কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ির মুখলেস, তো এই বাড়ি থেকে আপনার লাভ কি? ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোনো বিধান এই সংবিধানে কোথাও আপনি খুঁজে পাবেন না। তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয়। তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক, মালিক বলুক যাই করুক, জনগণ আখেরে দাস হইয়া যায় রাজনৈতিক দলে।